ওয়েলকাম বন্ধুরা, প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রস্তুতিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে প্রধান শিক্ষক নিয়োগের প্রথম ক্লাস শুরু হলো। এই ক্লাসে আমরা একেবারে সিলেবাস ওয়াইজ ডিটেলস আলোচনা করব। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আমরা জেনে নিই যে সেকশন এ থেকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে 5 ইস্যু রিলেটেড টু ইন্টারন্যাশনাল লেভেল, যেখানে প্রথমে রয়েছে এডুকেশনাল ফিলোসফিজ অফ জন ডিউ, ব্রুন্স, ফ্রেডরিক স্কিনার, পিয়াজেট, ভাইগস্কি অ্যান্ড কেনেথ রবিনসন। আজকে এই 5 জন আন্তর্জাতিক যে শিক্ষাবিদ রয়েছেন তাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো আমরা চলে এলাম আজকে 5 জন যে শিক্ষাবিদের কথা বললাম সেই শিক্ষাবিদের মূল দর্শন ও অবদান এবং তাদের সম্পর্কে বিস্তারিত জেনে নেব। আমরা এই 5 জন যে শিক্ষাবিদ রয়েছেন তাদের সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা মাইন্ড ম্যাপের মাধ্যমে এগুলো বিশ্লেষণের চেষ্টা করব। প্রথমে আমরা জেনে নিই যে শিক্ষাবিদদের যে মূল দর্শন ও অবদান। এখানে যারা রয়েছেন, যে শিক্ষাবিদ যারা রয়েছেন, দেখুন 1 নম্বর রয়েছেন জন ডিউ, বিএফ স্কিনার, জা পিয়াজে এবং লেভে ভিগস্কি এবং স্যার কেন রবিনসন। ঠিক আছে, তো প্রথমে আমরা জানব জন ডিউ তার সম্পর্কে। জন ডিউ তার মূল দর্শন কি ছিল? জন ডিউ একজন প্রখ্যাত শিক্ষাবিদ ছিলেন, যিনি প্রাগমাটিজম ধারণার প্রবর্তক। তার মূল দর্শন হচ্ছে প্রাগমাটিজম। তিনি কি মনে করতেন? তিনি মনে করতেন যে কেবল ছাত্রছাত্রীরা বই থেকে শিখে মানুষ হবে তা নয়, তারা যাতে বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা অভিজ্ঞতা অর্জন, সেই সঙ্গে সামাজিক অংশগ্রহণের মাধ্যমে নিজেরা প্রতিষ্ঠিত হতে পারে, সেদিকে তিনি জোর দিয়েছিলেন। তার মতে শিশুর আগ্রহ, প্রয়োজন এবং অভিজ্ঞতাকে কেন্দ্র করে শিক্ষা হওয়া উচিত। এটা ছিল তার মূল দর্শন। তো তার মূল দর্শনের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর কথা বলছি, এই দেখুন, তিনি একজন প্রাগমাটিজম ধারণার দার্শনিক। বাস্তব অভিজ্ঞতা ও সামাজিক অংশগ্রহণের প্রস্তুতি আর শিশুর আগ্রহ, প্রয়োজন আর অভিজ্ঞতাকে কেন্দ্র করে তিনি এই বিস্তারিত ব্যাখ্যা করেছেন। এবার জেনে নেব জন ডিউর যে প্রধান অবদান রয়েছে তার এই শিক্ষাবিদ হিসাবে। তার যে প্রধান অবদান রয়েছেন, তিনি বলেছেন যে লার্নিং বাই ডুইং, অর্থাৎ শিক্ষার্থীরা কাজে অংশগ্রহণের মাধ্যমে শিখবে এবং তাদের জ্ঞানের প্রসারকে বৃদ্ধি করবে। দ্বিতীয়ত তিনি বলছেন যে শিক্ষাকে গণতান্ত্রিক করা, অর্থাৎ যেমন হচ্ছে বিদ্যালয়কে ক্ষুদ্র সমাজ হিসাবে গড়ে তোলা এবং সেখানে ছাত্রছাত্রীরা তাদের আচরণ বৃদ্ধি হবে, তাদের শিক্ষা গ্রহণ সম্ভব হবে, যাতে বিদ্যালয় ক্ষুদ্র সমাজের মতো পরিচালিত হয়, সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। তিনি বলেছেন যে সমস্যা ভিত্তিক শিক্ষা, কারণ ছাত্রছাত্রীদের যদি বাস্তব সমস্যার মধ্যে আনা যায় এবং সমস্যার মধ্যে ফেলা যায়, তাহলে সেখান থেকে তারা সমাধানের যে বিষয় খুঁজে বার করার চেষ্টা করবেন, এর থেকে তারা জ্ঞান অর্জন করবে এবং সেখান থেকে তারা শিখবে। আর যেটা গুরুত্বপূর্ণ বিষয়, তিনি বলতেন যে শিক্ষক অর্থাৎ গাইড অন দ্য সাইড, যিনি বলছেন যে শিক্ষককে তিনি বলতেন গাইড অন দ্য সাইড, নট সেজ অন দ্য স্টেজ। অর্থাৎ শিক্ষক এখানে কিন্তু ছাত্রছাত্রীদের গাইড হিসেবে কাজ করবেন এবং তিনি তার যে শিক্ষা সেটা কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে দান করবেন এবং ছাত্রছাত্রীরা সেগুলো গ্রহণ করে তারা উন্নীত হবেন। তো পরবর্তী যে সমালোচনা, তিনি তার যে তত্ত্ব, জন ডিউ যে তত্ত্ব, সেই তত্ত্বে বিভিন্ন সমালোচনা করা হয়েছে। প্রধানত বলা হয়েছে যে অতিরিক্ত আর অভিজ্ঞতা ভিত্তিক যে শিক্ষা মাঝে মাঝে কিন্তু কাঠামো আর শৃঙ্খলার অভাব তৈরি করে, অর্থাৎ কোনো কিছু কঠোর ভালো নয়। যদি ছাত্রছাত্রীকে আমরা জোর করে শেখানোর চেষ্টা করি, তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে যে তাদের শৃঙ্খলা অভাব তৈরি হবে বা তাদের কাঠামো ভেঙে পড়বে, জোর করে যদি আমাদেরকে শেখানোর চেষ্টা করি। আর বলা হচ্ছে যে সমালোচনায় দ্বিতীয় বলা হচ্ছে সব বিষয়ে বাস্তব অভিজ্ঞতা সুযোগের সীমাবদ্ধতা। এ নিয়ে বলা হচ্ছে যে
যে সব বিষয়ের ক্ষেত্রে যে বাস্তব অভিজ্ঞতার সুযোগ তৈরি হবে এটা কিন্তু সম্ভব নয়। সব ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা তৈরি নাও হতে পারে। ঠিক আছে, তো এটা হলো সমালোচনার বিষয় তার সম্পর্কে। তিনি তবে তার যে তত্ত্ব বর্তমানে সমাজে, বর্তমানে শিক্ষায় অত্যন্ত প্রাসঙ্গিক। কেন বলা হচ্ছে? কারণ তিনি যে বিষয়গুলো তুলে ধরেছেন সেটা হচ্ছে প্রকল্প ভিত্তিক শিক্ষা, যেটা এখন আমাদের চলছে, প্রজেক্ট বেসড লার্নিং, যেটা আমরা দেখেছি যে এই প্রজেক্টের মাধ্যমে ছাত্রছাত্রীরা বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিভিন্ন বিষয় শেখার চেষ্টা করে এবং তাদের সহায়তা করে শিক্ষক। দ্বিতীয়ত বলা হচ্ছে অভিজ্ঞতামূলক শিক্ষা, এক্সপেরিমেন্টাল লার্নিং, অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা অর্জন করার একটা বিষয়, সেটা ছাত্রছাত্রীরা গ্রহণ করে। তৃতীয়ত সহযোগী শিক্ষা ও সমালোচনামূলক চিন্তা। এখানে বলা হচ্ছে কোলাবোরেটিভ অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, যেটা আমরা ফরমেটিভ শিক্ষার মাধ্যমে বর্তমানে নম্বর অ্যাড করে থাকি, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে প্রাধান্য পেয়েছে। অর্থাৎ তার যে শিক্ষা দর্শন, সেই শিক্ষা দর্শনে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো এবার আমরা দেখে নিই দ্বিতীয় যিনি রয়েছেন তিনি হচ্ছেন বিএফ স্কিনার। তো তার সম্পর্কে জেনে নেওয়া যাক। বিএফ স্কিনারের মূল দর্শন কি ছিল না, বিএফ স্কিনার যিনি, তার মূল দর্শন ছিল হচ্ছে যে বিহেভিয়ারিজম, অর্থাৎ আচরণবাদ। আচরণবাদ হচ্ছে আমাদের মূল প্রবক্তা যদি বলি আমরা, তিনি কিন্তু হলেন এই বিএফ স্কিনার। ঠিক আছে, বিহেভিয়ারিজমের মূল প্রবক্তা বলা হয় তাকে। তিনি বিশ্বাস করতেন যে শেখা মানে পরিবেশগত প্রভাবের ফলে আচরণের পরিবর্তন হওয়া। অর্থাৎ আমরা যেটা ভালো করে বুঝি যে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হলে একজন ছাত্রছাত্রীর মধ্যে তার আচরণের পরিবর্তন আসবে। ঠিক আছে, আর তৃতীয়ত বলা হচ্ছে যে দৃশ্যমান আচরণ শিক্ষা গবেষণার কেন্দ্রবিন্দু। কারণ কি বলা হচ্ছে, মানুষের মনের ভেতরকার যে চিন্তা, যে অনুভূতি, সেটা নয়, বরং তার দৃশ্যমান আচরণ, মনের মধ্যে কি আছে সেটা বড় কথা নয়, যেটা প্রকৃত অর্থে দেখা যাচ্ছে সেই দৃশ্যমান আচরণ শিক্ষা গবেষণা কেন্দ্রবিন্দু হওয়া উচিত। অর্থাৎ শিক্ষার্থীর যে কিছু বাইরের প্রভাব দেখা যাচ্ছে সেগুলোকে গুরুত্ব দেওয়া উচিত বলে তিনি মনে করতেন। এবার চলে আসি তার এই শিক্ষা দর্শনে অবদান কি ছিল। অবদানের যদি আমরা বলি, তিনি বলছেন অপারেন্ট কন্ডিশন, অর্থাৎ পুরস্কার ও শাস্তি, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি বলেছেন। অপারেন্ট কন্ডিশন পুরস্কার মানে রিওয়ার্ড এবং শাস্তি পানিশমেন্ট ব্যবহার করে আমরা ছাত্রছাত্রীদের আচরণ নিয়ন্ত্রণ করতে পারি। যদি ছাত্রছাত্রীরা ভালো কাজ করে তাদেরকে বাহবা দেওয়া, তাদেরকে পুরস্কার দেওয়া আর উৎসাহিত করা। আবার যদি তাদের মধ্যে যদি কিছু খারাপ কাজ পরিলক্ষিত হয়, অর্থাৎ তারা খারাপ কাজ বলতে আমরা এখানে শিক্ষা থেকে বিচ্যুত হওয়ার চেষ্টা করে, তাহলে তাদেরকে আমরা শাস্তি, ভয় দেখিয়ে বা শাস্তিমূলক কিছু ব্যবস্থা নিয়ে তাদেরকে আমরা তাদের মূল স্রোতে ফেরানোর চেষ্টা করতে পারি। দ্বিতীয় বলা হচ্ছে যে পজিটিভ রিইনফোর্সমেন্ট সবচেয়ে কার্যকরী একটা বিষয়, কারণ এটাকে যদি আমরা ছাত্রছাত্রীর মধ্যে গ্রো করা যায় তাহলে কিন্তু দ্রুত ছাত্রছাত্রীরা তাদের মধ্যে পজিটিভিটি দেখা দেবে এবং তারা সেই পজিটিভিটিকে কাজে লাগিয়ে শিক্ষায় এগিয়ে চলবে। শেষে বলা হচ্ছে যে প্রোগ্রাম ইনস্ট্রাকশন। এই প্রোগ্রাম ইনস্ট্রাকশনে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে ধাপে ধাপে মানুষ শিখবে, মানে ছাত্রছাত্রীরা শিখবে ধাপে ধাপে, একটা স্টেপ ওয়াইজ শিখবে। মানে লাফ দিয়ে দিয়ে শেখানোর কোনো জায়গায় নেই, নির্দিষ্ট স্তরে প্রাথমিক স্তর, উচ্চ প্রাথমিক স্তর, এইভাবে আস্তে আস্তে করে তাদেরকে ধাপে ধাপে শিক্ষার ব্যবস্থা করা হবে। একে বলা হচ্ছে প্রোগ্রামড ইনস্ট্রাকশন। শেষে বলা হচ্ছে টিচিং মেশিন, স্বগতি শেখা, যেটা বলা হচ্ছে শিক্ষার্থীদের নিজে থেকে শেখার সুযোগ করে দিতে হবে যাতে তারা শিখতে পারে খুব সহজেই। বেশ, অবদান সম্পর্কে আমরা জানলাম। এবার তার তত্ত্বের যে তাকে নিয়ে বিভিন্ন সমালোচনা করা হয়েছে, তাদের মধ্যে বলা হয়েছে যে মানুষকে যন্ত্র বা পুরুষ হিসেবে বিবেচনা করা হয়েছে। তার যে শিক্ষা দর্শন, সেই শিক্ষা দর্শনে বলা হচ্ছে যে মানুষ বা পশুর মতো বিবেচনা করা হয়েছে ছাত্রছাত্রীদের, কারণ তাদেরকে যন্ত্র বানিয়ে দেওয়া হচ্ছে বলে অনেকে মনে করেন। তাদের মধ্যে সৃজনশীলতা, কল্পনা বা আবেগের ভূমিকা কিন্তু এখানে উপেক্ষিত থাকছে। সেই জন্য তার যে তত্ত্ব, সেই তথ্যে কিন্তু মানে সমালোচিত হয়েছে। বেশ, এবার আমরা আসি তার তত্ত্বের সমালোচনা সত্ত্বেও কিন্তু বর্তমানে প্রাসঙ্গিকতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, যেটা আমরা বুঝতে পারবো ক্লাসরুম ম্যানেজমেন্ট। পুরস্কার দিয়ে আমরা শৃঙ্খলা বজায় রাখতে পারি ছাত্রছাত্রীদের মধ্যে। এছাড়া ই লার্নিং, যেটা আজকালকার দিনে খুব গুরুত্বপূর্ণ, এটা অনলাইন টিউটোরিয়াল ক্লাস, যেটা প্রোগ্রাম ইনস্ট্রাকশন ব্যবহৃত হয়, সেটা তার মাধ্যমে কিন্তু ছাত্রছাত্রীরা শেখার চেষ্টা করছে। আর তৃতীয়ত বিহেভিয়ার থেরাপি, যেটা আচরণ বা থেরাপি, যেটা স্কিনারের প্রভাব রয়েছে,
সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আচরণের মধ্যে। এবার চলে আসি আমরা যা পিয়াজে, তৃতীয় যিনি এখানে আন্তর্জাতিক শিক্ষাবিদ যিনি রয়েছেন, তো তার মূল শিক্ষা দর্শনে কি রয়েছে? মূল শিক্ষা দর্শনে যা পিয়াজে তিনি বলেছেন যে শিশুর যে জ্ঞান সেটা ধাপে ধাপে বিকাশ হবে, ধীরে ধীরে বিকাশ হবে এবং একটা নির্দিষ্ট ধাপ অনুযায়ী। শিশু হলো সক্রিয় জ্ঞান নির্মাতা, অর্থাৎ বলা হচ্ছে অ্যাক্টিভ কনস্ট্রাক্টর অফ নলেজ। তার এগুলো হচ্ছে তার মূল দর্শন। শিশু সক্রিয় জ্ঞান নির্মাতা তাকে বলা হবে এবং পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার ফল জ্ঞানের বিকাশ, অর্থাৎ ছাত্রছাত্রীরা তারা পরিবেশের সঙ্গে মিশবে এবং পরিবেশের সঙ্গে পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে তারা নিজেরা শিখবে। এটা হচ্ছে তার শিক্ষা দর্শনের মূল দর্শন, তার শিক্ষা তত্ত্বের। পরবর্তী তার শিক্ষা দর্শনে কি কি অবদান রয়েছে তিনি বলছেন, 4টি ধাপের কথা বলেছেন, যেটাকে বলা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। ঠিক আছে, এই 4টে ধাপ কি কি বলা হয়েছে? প্রথমত বলা হচ্ছে যে 4টে ধাপ, যেটা আমরা একটু ভালো করে দেখে নিই, সেটা বলা হচ্ছে সেন্সরি মোটর, অর্থাৎ 0 থেকে 2 ইন্দ্রিয় ও নড়াচড়া নিয়ে শেখা। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে প্রিপারেশনাল, যেটা 2 থেকে 7 বছর, ভাষা, প্রতীক এবং কল্পনা। এবং তৃতীয় রয়েছে কনক্রিট অপারেশনাল, যেটাকে আমরা বলছি যে যুক্তি দিয়ে নিয়ম বোঝা বা কিন্তু বাস্তব জিনিসের সীমাবদ্ধ হওয়া, শিশু একদম প্রারম্ভিক পর্বে। আর চতুর্থ বছর ফর্মাল অপারেশন, যেটা 11+, এখানে বিমূর্ত চিন্তা, হাইপোথিসিস তৈরি করা, যার মাধ্যমে শিশু শেখার চেষ্টা করবে। ঠিক আছে, আর দ্বিতীয় বলা হচ্ছে অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন, যেটা যার মাধ্যমে কিন্তু শিশু শিখবে। তো এবার আমরা চলে আসি তার কি কি সমালোচনা করা হয়েছে তাকে নিয়ে সমালোচনা করা হয়েছে, সেটা বলা হচ্ছে যে ধাপগুলো সব শিশুদের ক্ষেত্রে এক নয়। যে ধাপগুলো বলা হচ্ছে সমস্ত শিশুর ক্ষেত্রে যে প্রযোজ্য হবে তা কিন্তু নয়, অর্থাৎ এই একইভাবে সমস্ত শিশুর ক্ষেত্রে এটা প্রয়োগ করা সম্ভব হবে না। দ্বিতীয়ত বলা হচ্ছে সামাজিক প্রভাবকে তিনি যথেষ্ট গুরুত্ব দেননি, যেমন হচ্ছে যেটা ভাইগস্কি দিয়েছেন সেটা কিন্তু তিনি অতটা গুরুত্ব দেননি, এই জন্য তার তথ্যকে সমালোচনা করা হয়েছে। সমালোচনা সত্ত্বেও তার তত্ত্বে বর্তমানে প্রাসঙ্গিকতা রয়েছে। কেন বলা হয়েছে? তিনি যে শিক্ষার কথা বলেছেন সেটা কিন্তু শিশু কেন্দ্রিক, অর্থাৎ চাইল্ড সেন্টার্ড লার্নিং, শিশুকে কেন্দ্র করে শিক্ষার পরিধিটা বাড়বে। তারপর ডিসকভার লার্নিং, অর্থাৎ আবিষ্কার ভিত্তিক, শিশু নিজে নিজে আবিষ্কার করবে এবং সেখান থেকে সে শেখার চেষ্টা করবে। আর তৃতীয়ত বয়স ও মানসিক স্তর অনুযায়ী কারিকুলাম, যেটা শিশুদের বয়স ও তার মানসিক স্তর অনুসারে কারিকুলাম বা পাঠ্যক্রম তৈরি করা এবং সেভাবে তাদেরকে শেখানো। এবারে চলে আসি আমরা পরের দার্শনিকের লেভে ভিগস্কি, যা ভাইগস্কি যে নামে বলতে পারেন আপনারা, যে যেমন উচ্চারণ করেন। তো এনার মূল দর্শন কি ছিল? এনার মূল দর্শনে বলা হয়েছে যে শেখার মূল চালিকা শক্তি হচ্ছে সমাজ, সেই সঙ্গে থাকবে সংস্কৃতি এবং ভাষা। এগুলোকে মূল চালিকা বলা হয়েছে, কারণ এগুলোর মাধ্যমে শিশু শিখবে। দ্বিতীয়ত বলা হচ্ছে যে শিশু একা শিখতে পারে না, কখনোই সম্ভব নয়, তাকে শেখাতে হবে। সেই জন্য কি হবে? অন্যদের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে জ্ঞান অর্জন করা, অর্থাৎ যে সামাজিকতার কথা আমরা বলি বারবার, শিশুকে মিশতে দিতে হবে সমাজের সঙ্গে, তাহলে সে সমাজ থেকে কিছু শিক্ষা গ্রহণ করবে, যেটা তার বাস্তব জীবনে প্রয়োগ ঘটবে এবং তার শিক্ষাকে অগ্রগতির পথে নিয়ে যাবে। তার শিক্ষা দর্শনের যে মূল অবদান, সেখানে বলা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, যেখানে বলা হচ্ছে যে একজন শিক্ষার্থী যা একা করতে পারে না কিন্তু সাহায্য করতে পারে। ঠিক আছে, কারো সাহায্য করতে পারে, কারণ যে শিক্ষার্থী কোনো কিছু একা সে নির্দিষ্টভাবে করতে পারে না, কিন্তু যদি সাহায্য করে তাহলে সে অনেক কিছু শিখতে পারে। যেটা বলছে স্ক্যাফোল্ডিং, যেটা ধাপে ধাপে সহায়তা দেওয়া বা যা পরে শিক্ষার্থী নিজে করতে সক্ষম হয়, ধাপে ধাপে শেখানো, স্ক্যাফোল্ডিং বলা হচ্ছে তাকে। আর তৃতীয়ত বলা হচ্ছে যে ভাষা শেখার প্রধান হাতিয়ার। কেন বলা হচ্ছে? ভাষার মাধ্যমে ভাষা শিশু যখন মায়ের কাছ থেকে যে ভাষা গ্রহণ করবে, সেই ভাষার মাধ্যমে সে সমস্ত কিছু শেখার চেষ্টা করবে। আর শেষে বলা হচ্ছে দলগত শিক্ষা সহপাঠী সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দেন। দলগত শিক্ষা মানে কি? ওই যে যার জন্য আমরা স্কুলে যাই, ছাত্রছাত্রীরা একত্রিত হলে তাদের মধ্যে যে শিক্ষা গড়ে ওঠে, তাদের মধ্যে সামাজিকতা গড়ে ওঠে, তার মাধ্যমে তাদের সহযোগিতার গুরুত্ব বাড়ে, সেগুলোর মাধ্যমে তারা নতুন করে কিছু শেখার চেষ্টা করে। এত কিছু অবদান সত্ত্বেও তার তথ্যের কিন্তু সমালোচনা করা হয়েছে। কি বলা হয়েছে না, তথ্যটা বেশি বর্ণনামূলক, বাস্তব প্রয়োগে কঠিন হতে পারে, মানে বাস্তব প্রয়োগটা অনেক কঠিন হতে পারে।
দ্বিতীয়ত বলা হচ্ছে যে অতিরিক্ত জীবন যে অতি নির্ভরতা থাকলে শিশুদের শিক্ষার ক্ষমতা কমে যাবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বারবার যদি তাকে শেখানোর চেষ্টা করি আমরা, তাহলে কিন্তু ধীরে ধীরে দেখা যাবে যে শিশু কিন্তু শিখতে পারছে না, বা তার যে স্বশিক্ষার যে ক্ষমতা, নিজের শিক্ষার যে ক্ষমতা, নিজে থেকে যেটা শিখবে সেটা কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হবে বা কমে যাবে। বিলুপ্ত বলার থেকে কমে যাওয়া বেশি ভালো হবে। সহযোগী শিক্ষা যেটা বলে কোলাবোরেটিভ লার্নিং, যার মাধ্যমে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিখবে। পিয়ার লার্নিং, যেটা পিয়ার লার্নিং মাধ্যমে শিখবে, এবং ডায়ালগ ও ডিসকাশন ভিত্তিক যে শিক্ষা, তার মাধ্যমে কিন্তু শিশু শিখবে। তাহলে বর্তমানে ভাইগস্কির যে শিক্ষা দর্শন, সেটা কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিকতা পাচ্ছে। সমস্ত যে দার্শনিক রয়েছে তাদের সমস্ত কিন্তু প্রাসঙ্গিকতা বৃদ্ধি পাচ্ছে। এবার আমরা পড়বো স্যার কেন রবিনসনের কথা, যার মূল দর্শন হচ্ছে যে বর্তমান শিক্ষা ব্যবস্থা শিল্প বিপ্লবের পুরনো মডেল অনুযায়ী তৈরি, ঠিক আছে, সেটাকে নতুন পর্যায়ে নিয়ে আসতে হবে। যেহেতু বলা হচ্ছে যে এটি শিক্ষার্থীদের সৃজনশীলতা ধ্বংস করছে এবং কেবল পরীক্ষার ফলাফলের উপর জোর দিচ্ছে। যেটা বর্তমানে যে শিক্ষা আমরা দেখছি, যে আমার সন্তান কত নম্বর বেশি পেয়েছে, কোন সাবজেক্টে বেশি পেয়েছে, কোনটা কম পেয়েছে, সেটা নিয়েই বেশি মাথা ব্যথা। তো সেই জন্য এর গুরুত্ব দিন দিন মানে প্রাসঙ্গিকতা বলতে যে নম্বরটা কত পেয়েছে সেটার প্রসঙ্গতা আসছে, কিন্তু প্রকৃত শিক্ষায় শিক্ষিত কতটা হচ্ছে সেটা নিয়ে কিন্তু চিন্তাবিদরা উনি বলেছেন। এটা শিক্ষার সৃজনশীলতা ধ্বংস করে দিচ্ছে, যার জন্য বলা হচ্ছে, ফলে পরীক্ষার ফলাফলে জোর দেওয়া হচ্ছে। আর প্রত্যেক শিশুর প্রতিভা ও আবেগ খুঁজে বের করা, অবশ্যই প্রত্যেক শিশুর মধ্যে তার কি আবেগ রয়েছে, তার কি প্রতিভা রয়েছে, সেগুলোকে খুঁজে বের করার দায়িত্ব, তার কি প্যাশন আছে, সেটাগুলো কিন্তু শিক্ষকের দায়িত্ব। যেটিকে সে খুঁজে বের করতে পারবে এবং সেটাকে যদি গুরুত্ব দিয়ে মানে দ্রুত বিকশিত করা যায়, তাহলে কিন্তু সে নতুন কিছু শিখতে পারবে বা তার মধ্যে নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে। তো তার কি অবদান রয়েছে তার শিক্ষার মধ্যে? ক্রিয়েটিভ ইন এডুকেশন, শিল্পকলা, সঙ্গীত, নৃত্য, এগুলো যে সৃজনশীলতামূলক যে কাজগুলো রয়েছে সেগুলো শিক্ষার্থীদের মধ্যে আনা, তাদেরকে প্রলুব্ধ করা, তাদেরকে এর মধ্যে মানে প্রবেশ করানো, যাতে তারা এগুলোকে সহপাঠক্রমিক শিক্ষা হিসাবে গ্রহণ করতে পারে। দ্বিতীয়ত বলা আছে পার্সোনালাইজেশন লার্নিং, যেটা ব্যক্তিগত শিক্ষার ধরন, এক ধাঁচের শিক্ষা নয় বরং প্রত্যেকের আলাদা শেখার ধরন ও অগ্রাহ্যকে মান্য করা। আর তৃতীয় বলা হচ্ছে দ্য এলিমেন্ট মানে প্রকৃত প্রতিভার আবিষ্কার, যেখানে বলা হচ্ছে যে প্রত্যেকের নিজের প্রকৃত প্রতিভা আবিষ্কার করতে হবে, অর্থাৎ তার মধ্যে তার যে কি গুণ রয়েছে সেগুলো প্রস্ফুটিত করতে হবে। শিক্ষা হওয়া উচিত মানবিক, নমনীয় এবং বৈচিত্র্যময়। এটা অবশ্যই যদি এই মানবিক না হয়, বা নমনীয় না হয়, বা বৈচিত্র্যময় না হয়, তাহলে কিন্তু শিক্ষার মধ্যে একঘেয়েমি বৃদ্ধি পাবে। এবার আমরা তার তত্ত্বে যে কি কি সমালোচনা রয়েছে সেগুলো জানার চেষ্টা করি। বলা হচ্ছে যে প্রেরণাদায়ক হলেও প্রয়োগ কঠিন বৃহৎ জনসংখ্যার শিক্ষা। কারণ বলা হচ্ছে না, তার ভাবনা অনুপ্রেরণাদায়ক হলেও বাস্তব প্রয়োগ করা অত্যন্ত কঠিন। কারণ বিশেষত বৃহৎ জনসংখ্যার যে শিক্ষা ব্যবস্থায় তার এই গুরুত্ব কিন্তু অতটা মানে তার এই শিক্ষা অতটা কিন্তু বৃদ্ধি পাবে না। এরপরে আসি প্রাসঙ্গিকতা, মানে বর্তমান তার শিক্ষার যে প্রাসঙ্গিকতা রয়েছে, 21 শতকের শিক্ষা সংস্কারে আন্দোলনের প্রভাব পড়েছে, কারণ তার যে এই শিক্ষা ব্যবস্থা। এবং তাছাড়া স্ট্রিম শিক্ষার প্রতিফলন, যেটা স্ট্রিম বলতে আমরা বুঝি সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, আর্টস, ম্যাথামেটিক্স, এগুলো। তিনি বলছেন যে শিক্ষায় রবিনসনের যে এই যে দর্শন, এটা কিন্তু বর্তমানে প্রতিফলিত হচ্ছে। তাছাড়া স্কুলে আর্টস এডুকেশন, ডাইভার্স ট্যালেন্ট ডেভেলপমেন্ট, এগুলো সমস্ত বাড়ছে ধীরে ধীরে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই 5 জন যারা আন্তর্জাতিক শিক্ষাবিদ রয়েছেন, তাদের শিক্ষার মাধ্যমে বর্তমান শিক্ষার্থীরা অত্যন্ত উন্নতির দিকে যাচ্ছে। যদি বাস্তব প্রয়োগ সঠিকভাবে করা যায়, তাহলে কিন্তু তারা প্রত্যেকে এই শিক্ষায় শিক্ষিত হতে পারবেন বা ভর্তি হতে পারবেন। আজকে এইটুকু। আপনারা যারা এই ক্লাস সম্পর্কে কোনো কিছু বলার থাকলে অবশ্যই বলবেন। সবাইকে ভালো থাকবেন, ধন্যবাদ।